আপনি অন্য রুমে গিয়ে ঘুমান। আপনাকে দেখে আমার অস্বস্তি হচ্ছে। কেন? আজকে আমাদের বিয়ে হলো। আজ থেকে তুমি, সরি, আপনি আমার বিবাহিত স্ত্রী। বিয়ের পর স্বামী স্ত্রীর কাছে আসবে, এটাই তো স্বাভাবিক। আমি এই বিয়ে মানি না, কখনো মানবও না। বয়সে ছোট একটা ছেলে আমার স্বামী, ভাবতেই জঘন্য অনুভূতি হচ্ছে আমার। বেরিয়ে যান আপনি রুম থেকে, নইলে আমি উল্টাপাল্টা কিছু করে বসবো। মায়ার এই কথা শোনার পর অভির আর কিছু বলার থাকে না। সে চুপচাপ রুম থেকে বেরিয়ে যায়। ঘটনা হলো, অভির সাথে মায়ার বিয়ে হওয়ার কথা ছিল না। মায়ার বিয়ে অভির বড় ভাইয়ের সাথে ঠিক হয়েছিল, কিন্তু বিয়ের কার্ড বিলি হয়ে যাওয়ার পর অভির বড় ভাই নেদারল্যান্ডে একটা চাকরি পেয়ে কাউকে না জানিয়ে চলে যায়। মান সম্মান বাঁচাতে অভির বাবা মায়াকে অভির বউ করে নিয়ে আসেন। পরদিন সকালবেলা অভি আবার মায়ার খোঁজ নিতে রুমে আসে। মায়া, তুমি এখনো এত গম্ভীর মুখ করে বসে আছো? মনে হচ্ছে ঝড় শুধু তোমার একার উপর দিয়েই যাচ্ছে। অভি, তুমি কি শুরু করেছো? সকালটা শান্তিতে কাটাতে দাও আমাকে। শান্তি? ও, তোমার মতো সুন্দর মনের মানুষের কাছে শান্তি স্বেচ্ছায় ধরা দেওয়ার কথা। বুঝলাম, শান্তি তোমার সাথে আড়ি পেতেছে। উল্টোপাল্টা কথা বলে অভি আসলে মায়াকে হাসাতে চাইছিল, যেন তার মন ভালো হয়ে যায়। কিন্তু তাতে সে খুব একটা সুবিধা করতে পারলো না। তাই অভি বলল, আমি যদি তোমাকে বিলাতি চা বানিয়ে খাওয়াই তাহলে কি তোমার মন ভালো হবে? তোমার চা তুমিই খাও, আর আমাকে বিরক্ত করা বন্ধ করো। আমি তোমার বড় ভাইয়ের স্ত্রী, মনে করো না তুমি ছোট বলে 7 খুন মাফ হয়ে যাবে। মায়ার এই কথায় অভি এক ঝটকায় মায়ার একদম কাছে চলে এলো, এতটা কাছে যে নিঃশ্বাসের শব্দ অনায়াসে শোনা যাচ্ছে। অভির এই কাণ্ডে মায়া কিছু বিচলিত হয়ে গেল। সে মুহূর্তের মধ্যেই নিজেকে সামলে নিল। অভি বলল, ছোট, ঠিক আছে, আমি ছোট আর খানিকটা দুষ্টু বটে, তবে তুমি আমার হলেও হতে পারতে টাইপের ভাবি থেকে সোজা আমার বউ হয়ে গেছো। যেহেতু বউ হয়ে গেছো, একটু ভালোবাসা তো দেখাবই, হোক সেটা দুষ্টুমির ছলে, তবুও সত্যিকারের ভালোবাসা দেখাবো। মায়া কিছু বলল না, কিন্তু ভেতরে একটা অদ্ভুত কাঁপুনি কাজ করছিল তার। অভি রুম থেকে চলে যাওয়ার পর মায়া নিজের মনে মনেই বলতে লাগলো, আমি কখনো ভাবিনি আমি এমন ভাবে অভির সঙ্গে বিয়ে করব। এটা একেবারেই অন্যায়। আমি নিজের স্বপ্নে অন্য কাউকে ভেবেছিলাম। আনমনে যখন মায়া এই কথা বলছিল, ততক্ষণে অভি আবার ফিরে এসেছে। মায়া, স্বপ্ন তো সবার থাকে, কিন্তু বাস্তবিক তো আমাদের এই পরিস্থিতিতে এনেছে। এখন আমি তোমার পাশে আছি, তুমি চাইলে এটার মধ্যেই নিজের আনন্দ খুঁজে নিতে পারো। আমি আনন্দ খুঁজতে চাই না অভি, আমি শুধু চাইছি এই দম বন্ধ করা মুহূর্তটা শেষ হয়ে যাক। ঠিক আছে, আমি কিছু বলছি না, তবে তুমি জেনে রাখো আমি সব সময় তোমার পাশে আছি, সেটা বদলাবে না। মায়ার অস্বস্তির জায়গা হলো তার আর অভির মধ্যে বয়সের ফারাক। মায়ার বয়স ২৬ বছর আর অভির ২৩। বয়সের পার্থক্য এবং নতুন বিয়ে, সব মিলিয়ে দুজনের মধ্যে অস্বস্তি। অভি পরিস্থিতির সাথে মানিয়ে নিলেও মায়ার জন্য তা কঠিন হয়ে দাঁড়িয়েছে। মায়ার মনের পরিস্থিতি বুঝে তাকে একটু হাসানোর জন্য অভি বলে, মায়া, দেখো দেখো, গাছের ঢালের শালিক পাখিটা আর প্যান্ট পরেনি, কি অদ্ভুত লাগছে না? অভির এই মজায় মায়ার রাগ বেড়ে যায়। তুমি সব সময় আমার সঙ্গে মজা করবে? আমি তোমাকে ছোট মনে করি, আর তুমি সব সময় আমার সঙ্গে দুষ্টুমি করতে থাকো। ছোট ভাবো, তাতে কোনো দোষ নেই, কিন্তু তুমি যদি আমাকে খুব সিরিয়াসলি দেখো তাহলে আমি কেমন করে দুষ্টুমি করব? সিরিয়াসলি দেখি। তুমি জানো না এটা কতটা সমস্যার জায়গা হতে পারে? আমাদের পরিবারের আত্মীয়রা, পাড়াপড়শি সবাই আমাদের নিয়ে নানা কথা বলছে। আমি জানি, কিন্তু আমি শুধু তোমাকে ভালো রাখতে চাই, ভালোবাসা দিয়ে আগলে রাখতে চাই মায়া, আর তোমার মুখে হাসি দেখতে চাই, আর বাকি সব সেটা সময় ঠিক করে দেবে। মায়া কিছু বলল না, চোখ নামিয়ে নিল। এক তপ্ত দুপুরে মায়া রান্নাঘরে ব্যস্ত। অভি পেছন থেকে এসে ফিসফিস করে বলল, শোনো, তোমার হাতের রান্না আজ একেবারে প্রেমে পড়ানোর মতো। হঠাৎ অভির আগমনে মায়া হকচকিয়ে উঠে। কি? এমন ভরকে দাও কেন? আমি কাজ করছি, বিরক্ত করো না। না না, সত্যিই বলছি, এই ডাল রান্নার মধ্যে যেন একটা জাদু আছে, মনে হচ্ছে আমি তার প্রেমে পড়ব। অভি, এসব মজা করো না। আমি সত্যি, এসব ভালো লাগে না। ঠিক আছে, তুমি চাও না, তবে আমি প্রতিদিন যদি তোমাকে একটু না হাসাই আমার দিনটা ভালো কাটে না। মায়া চোখ নামিয়ে নীরবতা পালন করে।
অভি বুঝলো মায়া এখনো তার মজা ভালোভাবে গ্রহণ করতে পারছে না। বিকেলে অভি মাঠে যায় বন্ধুদের সাথে দেখা করতে। সবাই বসে গল্প করছে। হঠাৎ অভির বন্ধু সোহেল এসে হাজির। সোহেল হেসে বলে, বন্ধু অভি, শুনেছি তুই সিনিয়র বউ বিয়ে করেছিস। বাহ, দারুণ সাহস। সিনিয়র বউ বিয়ে করতে কলিজা লাগে বেটা, যেই কলিজা আমার ছাড়া তোদের কারো নেই। তা বটেই, সিনিয়র বউয়ের তো ওজন বেশি হয়। এমন বউ তোর মতো বডি বিল্ডার ছাড়া কেউ সামলাতে পারবে না। তা কেমন কাটলো সিনিয়র বউয়ের সাথে বাসর রাত? বউ নিশ্চয়ই এক্সপিরিয়েন্স, যেহেতু সিনিয়র বলে কথা। সোহেলের এই কথায় বন্ধু মহলে হাসি রোল পড়ে গেল, কিন্তু অভির মাথা গরম হয়ে যায়। সে সোহেলের নাক বরাবর একটা ঘুষি দিয়েই বসবে এমনটা ভেবেও নিজেকে সামলে নিয়ে বলল, বউ সিনিয়র না জুনিয়র, এক্সপেরিয়েন্সড নাকি নন এক্সপেরিয়েন্সড, এসব চিন্তা না করে বরং মেয়েদের সম্মান করতে শেখ। মনে রাখিস, তোর আমার সবার মা ও মেয়ে। চোখের সামনে তাদেরকে কেউ বাজে কথা বললে রাগ ওঠা স্বাভাবিক। অভির কথায় বন্ধু মহলের হাসি বন্ধ হয়ে গেল। অভি আড্ডা থেকে উঠে সোজা বাড়িতে চলে এলো। রাতে হঠাৎ বৃষ্টি নামে, বিদ্যুৎ চলে যায়। মায়া জানালার পাশে বসে আকাশের দিকে তাকিয়ে থাকে। আবছা আলোয় মায়াকে এত মায়াবী আর আদুরে লাগছে, অভির মনে হচ্ছে একটুখানি ছুঁয়ে দিক। আমার মনে হচ্ছে মায়া বিষয়টা ভালোভাবে নেবে না। সে নিজেকে সামলে মায়ার সান্নিধ্যে এসে চুপচাপ মায়ের দিকে তাকিয়ে থাকে। বেশ কিছুক্ষণ কেটে যাবার পর মায়া অভিকে বলে, কি দেখছো এখানে? জীবনে কখনো মেয়ে মানুষ দেখোনি? দেখেছি, তবে তোমার মতো মায়াবী কাউকে দেখিনি। নিজের সীমানায় থাকো অভি, অতিরিক্ত কিছুই ভালো না। হয়তো, তবে আমি সত্যি তোমাকে ভালোবেসে ফেলেছি। ভালোবাসায় মত্ত হয়ে প্রেমের বীজ রোপণ করেছি। জানি একদিন ফুল ফুটবে আর ফলও ধরবে। আমার থেকে যত দূরে থাকবে ততই তোমার মঙ্গল। মায়া, আমি দূরে থাকতে পারছি না, আর তুমি বা এত দূরে থাকছো কেন? আমি কি এত খারাপ? না, কিন্তু আমি ভয় পাচ্ছি। আমাদের মধ্যে বয়স, অভিজ্ঞতা সবকিছু পার্থক্য তৈরি করছে। ভালোবাসা কি বয়স দেখে আসে? আমি সত্যিই তোমাকে ভালোবাসি মায়া, তুমি কি সেটা মানবে না? আমি আমি জানি না, আমার ভীষণ ভয় করছে। ভয় করবে না, আমরা একে অপরকে বুঝলে সব ঠিক হবে। মায়া চোখ নামিয়ে চুপ করে থাকে। অভি হাত চেপে ধরে ফিসফিস করে বলল, আমি দুষ্টুমি করি, খুচি দেই, হাসাই, তবে সব ভেতরে সত্যি ভালোবাসা। মায়া হেসে কণ্ঠ চাপা দিয়ে বলল, অভি, তুমি সত্যিই দুষ্টু স্বামী। আর তুমি আমার সিনিয়র বউ, একদিন সবাই বুঝবে ভালোবাসা বয়স দেখে হয় না। পরের দিন সকালে ঘরের উঠোনে সূর্যের হালকা আলো ছড়িয়ে পড়ে। অভি জানালার পাশে দাঁড়িয়ে মায়াকে দেখছে যে সে উঠানে ভেজা কাপড় শুকাতে দিচ্ছে। মায়া, তুমি কি জানো সকালে তোমার হাসি দেখতে পেলে দিনের শুরুটা একদম আলাদা হয়ে যায়। অভি, তুমি কি আবার সেই কথা বলছো? আমি চাই না সবাই তোমার এই হ্যাংলামি শুনে হাসুক। যারা হাসবে তাদের বলবো আমি তোমাকে নিয়ে খুব সিরিয়াস। তুমি যে আমার সিনিয়র বউ, সেটা আমার জন্য গর্বের বিষয়। সিনিয়র বউ? তুমি জানো বয়সের ফারাক কতটা বড় দেওয়াল তৈরি করছে আমাদের মধ্যে? আমি তোমাকে ছোট মনে করি, আর তুমি সবসময় দুষ্টুমি করো। দুষ্টুমি? হ্যাঁ, আমি দুষ্টু, কিন্তু সেই দুষ্টুমিতেই আমার ভালোবাসায় লুকিয়ে আছে। তুমি যদি সেটা বুঝতে পারো তাহলে ভয় বা দেয়াল কিছু থাকবে না। মায়া চুপ থাকে, চোখে এক অদ্ভুত ভাব। মনে হচ্ছে দুষ্টুমি হলেও ভেতরে কিছু সত্যি আছে। বিকেলে পরিবারের সবাই বসে গল্প করছে। অভির মা হেসে বলে, অভি, তুই মায়াকে একটু কম বিরক্ত কর। সে নতুন এসেছে, সারাক্ষণ আঠার মতো বইয়ের পিছু পিছু ঘুরিস কেন? মা, আমি শুধু চাই মায়া আমার দুষ্টুমির ছলে পড়েও একটু হাসি খুশি থাক, পুরনো বিষাদের স্মৃতি ওর মনে না পড়ুক। তোর যা ঠিক মনে হয় কর, তবে এমন কিছু করিস না যা মায়ের মনে তোর প্রতি বিষাদ তৈরি করে। ঠিক আছে মা, আমি যা করব বুঝে শুনে করব। পরের দিন দুপুরে মায়া রান্নাঘরে ব্যস্ত। অভি পেছন থেকে এসে মায়ার আঁচল টেনে ধরে ফিসফিস করে বলে, শোনো, তোমার হাতের রান্না আজ একেবারে অন্যরকম। আজ খাবার খেয়ে মনে হলো পেটের সাথে মনও ছুঁয়ে গেছে। আরে দুষ্টু, আমি কাজ করছি আর তুমি বিরক্ত করছো। সিনিয়র বউয়ের সাথে একটু দুষ্টুমি যায় যাচ্ছে। তুমি না সত্যি দুষ্টু স্বামী। তুমি কি কখনো থামো? সবসময় পিছু পড়ে থাকো আমার।
থামবো? না, কারণ তুমি আমার সিনিয়র বউ আর আমি তোমার দুষ্টু স্বামী। একটু দুষ্টুমি আমাদের সম্পর্কে চিনির মতো মিষ্টি। মায়া হালকা চোখ নামিয়ে কাজ চালিয়ে যায়। অভি বোঝে মায়া এখনো তাকে পুরোপুরি মেনে নেয়নি, হয়তো আরো কিছুটা সময় লাগবে। সন্ধ্যার উঠোনে পাড়া পড়শি সবাই বসে গল্প করছে। হঠাৎ সেখানে পাশের বাড়ির লতা আসে। সে অভিকে বলে, অভি ভাই, এলাকায় সব মেয়ে নিজের পেছনে ঘুরিয়ে শেষ কিনা বিয়ে করলে এক সিনিয়র মেয়েকে। হ্যাঁ করেছি, তাতে সমস্যা কি? সমস্যা আবার কি? সিনিয়র বউ, বয়সে বড়, ক্লাসে বড়, সব কিছুতেই বড় বড়। সামলে রাখতে পারবে তো? নাকি আবার দড়ি ছেড়ে পলায়ন করতে তোমার সিনিয়র বউ? বউ আমার, বিয়ে করছি আমি, কিন্তু সামলাতে পারবো কিনা সেই মাথা ব্যথা আমার থেকে তোদের বেশি কেন? মাথা ব্যথা হবেই। কত মেয়ের হৃদয় ভেঙেছো তুমি, আর শেষে কিনা বিয়ে করলে সিনিয়র বউ। আমি কারো মন ভাঙিনি, কাউকে কখনো কথা দেইনি, কাউকে ভালোবাসিও বলিনি। তবুও যদি কারো মন ভেঙে থাকে সেই দায় আমার নয়। অভি সামান্য রেগে কথাগুলো বলে সেখান থেকে চলে যায়। লতা অভির চলে যাওয়ার পানে তাকিয়ে থাকে। তখন পাশ থেকে স্নিগ্ধ বলে, লতা আপু, অভি ভাইয়ার বিয়ে নিয়ে তুমি খুশি না, তাই না? খুশি হওয়ার কথা ছিল কি? ওকে আমি ছোটবেলা থেকে ভালোবাসি। ওকে পাওয়ার জন্য কত কত বিয়ে ভেঙেছি, কিন্তু ও কী করলো? বড় ভাইয়ের জন্য ঠিক করা মেয়েকে বিয়ে করে ফেললো। আমি বুঝি না অভিদের পরিবারে এত লুকোচুরি কেন। চাচা তো মান সম্মান বাঁচাতে মায়া ভাবির সাথে অভি ভাইয়ার বিয়ে দিয়েছে। আর ঘটনাটা এত জলদি ঘটে গেছে যে পরিবারের দুই এক ছাড়া কেউ জানতেও পারেনি। মান বাঁচাতে গিয়ে যে আমার মন ভেঙে দিয়েছে, হৃদয়ে রক্তক্ষরণ আমি কাকে দেখাবো? ছলছল চোখে লতা চলে যায়। লতা দেখেনি খানিকটা আড়াল থেকে মায়াও তার কথাগুলো শুনেছে। রাতের বেলা হঠাৎ বৃষ্টি নামে, ঘরের আলো কমে যায়। মায়া জানালার পাশে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে থাকে। মায়া, তুমি এখানে কেন দাঁড়িয়ে আছো? তোমার কি মন খারাপ? না, কিন্তু আমি ভয় পাচ্ছি। আমাদের মধ্যে বয়স, অভিজ্ঞতা সবই দেওয়াল তৈরি করছে। ভালোবাসা কি বয়স দেখে আসে? আমি সত্যিই তোমাকে চাই মায়া, তুমি কি সেটা মানবে না? আমি আমি জানি না, আমার ভীষণ ভয় হচ্ছে। ভয় করবে না, আমরা একে অপরকে বুঝলেই সব ঠিক হবে। মায়া চোখ নামিয়ে চুপ থাকে। অভি হাত চেপে ধরে ফিসফিস করে। সকালবেলা ঘরের উঠোনে সূর্যের হালকা আলো ছড়িয়ে পড়ছে। অভি জানালার পাশে দাঁড়িয়ে মায়ের দিকে তাকাচ্ছে। মায়া চুপচাপ কাপড় শুকোতে দিচ্ছে, তার চোখে মুখে কিছুটা চিন্তার ছাপ। অভি তখন বলে, মায়া, আজকে তুমি কি আমার সঙ্গে একটু ঘুরতে বের হবে? আমি আজ একটু ব্যস্ত। তুমি জানো না যে আমার ঘরের কাজগুলো শেষ করতে হবে? ব্যস্ত? তুমি কি জানো ব্যস্ত থাকলেও তোমার হাসি না দেখলে আমার দিনের শুরুটা ভালো হয় না? অভি, আমি চাই না তুমি সবসময় আমার উপর নজর রাখো। আমি একটু শান্তিতে থাকতে চাই। ঠিক আছে, আমি তোমার দিকে নজর দিব না, তবে তুমি যদি একবার আমার দিকে তাকাও আমি আড়াল থেকেও বুঝতে পারবো। মায়া কিছু বলল না। অভি চুপচাপ দাঁড়িয়ে থাকে, কিন্তু মনে হচ্ছে সে ভেতর থেকে শান্তি খুঁজছে। দুপুরে অভি রান্নাঘরে আসে। মায়া রান্না করছিল। অভি চিৎকার করতে করতে বলে, মায়া, আজ তোমার রান্নার ঘ্রাণে মনে হচ্ছে ক্ষুধায় আমার পেটে ইঁদুর দৌড়াচ্ছে। খিদে বেড়ে গেছে কয়েক গুণ। তুমি সত্যি অনেক সুস্বাদু রান্না করো। অভি, তুমি কি আবার শুরু করেছো? আমি কাজ করছি, বিরক্ত করো না। আর শোনো, আমি খুব ভালো করেই জানি যে আমার রান্না মোটেও এতটা স্বাদের হয় না যতটা তুমি বাড়িয়ে বলছো। বিরক্ত হইও না প্লিজ, আমি শুধু সত্যিই বলছি। তুমি জানো তোমার হাতের রান্নার স্বাদে আমার মনটা হালকা হয়ে যায়। মায়া চোখ নামিয়ে চুপ করে থাকে। অভি কিছুক্ষণ থেমে হালকা কণ্ঠে, আমি জানি তুমি এখনো আমাকে ছোট ভাবছো এত পাজি ছেলের সাথে কিভাবে মানিয়ে নিবে, কিন্তু আমি একটু দুষ্টু হলেও আমি সত্যিই তোমাকে ভালোবাসি। মায়ের চোখে হঠাৎ অদ্ভুত কণার আলো ফুটে ওঠে। মনে হচ্ছে অভির দুষ্টুমির ভেতর সত্যি ভালোবাসার ছাপ আছে। বিকেলে উঠোনে সবাই গল্প করছে। হঠাৎ অভির চাচাতো ভাই বলে, অভি, তোদের কাণ্ডে গ্রামে হল্লা পড়ে গেছে। তুই তো সিনিয়র বউকে বিয়ে করে দিব্যি ভালো আছিস, কিন্তু গ্রামের মানুষের প্রশ্নের উত্তর দিতে গিয়ে আমাদের অবস্থা নাজেহাল। সবাই শুধু কানা ঘোষা করছে। গ্রামের মানুষদের কামাই তো আমি বা আমার বউ খায় না,
তাহলে তাদের এত মাথা ব্যথা কেন? তাদের মাথা ব্যথার কারণ হলো এমন ঘটনা এই গ্রামে আগে কখনো ঘটেনি। তাহলে তাদের মাথা ব্যথা নিয়ে তাদের থাকতে দাও, কিছুদিন পর এমনিতেই সব চুপচাপ হয়ে যাবে। দুই ভাইয়ের কথার মাঝেই মায়া এসে অভির পাশে এসে দাঁড়ায় আর বলে, অভি, আমি আর এসব কিছু চাই না। আমি চাই না সবাই আমাদের নিয়ে কথা বলুক। আমার এসব খুবই খারাপ লাগে। মায়া, আমি জানি লোকে কথা বলবেই, তাই বলে তো লোকের কথায় আমাদের জীবন চলতে পারে না। আমি শুধু চাই তুমি আমার পাশে থাকো। বাকি সবাই কে কি বললো কিছুই কানে নেওয়ার দরকার নেই। তোমার সহজ কথা আমার কাছে অদ্ভুত লাগে। তুমি সব সময় সহজভাবে সব মোকাবেলা করো, আমি পারি না। আমি জানি, তাই তো আমি তোমার পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। মায়া, তুমি যদি আমার হাত ধরো আমি সব ঠিক করে দেব। মায়া চুপচাপ হাত নিচু করে রাখে। ভেতরে অদ্ভুত চাপ। রাতের বেলায় বৃষ্টি থেমেছে, আকাশে মেঘ ভেসে যাচ্ছে। অভি জানালার পাশে দাঁড়িয়ে মায়াকে দেখছে। মায়া বসে আছে চুপচাপ। মায়া, তোমার এত নীরবতা আমার মনে ঝড় তোলে। তুমি কি সত্যি রেগে আছো আমার উপর? না, আমি রেগে নেই, কিন্তু আমার ভেতরটা কাঁপছে। এই সম্পর্ক ঠিক আছে কিনা আমি জানি না। ভয় নয়, আমি তোমার পাশে আছি। তোমার সব চিন্তা, সব ভয় আমার কাঁধে রাখো, আমি সব সামলাবো। মায়ার চোখে হঠাৎ পানি চলে আসে। সে কিছু বলতে পারছে না। মায়া, তুমি কাঁদছো? আমি জানি আমি একটু দুষ্টু, একটু অবুঝ, মাঝে মধ্যে বাচ্চামি করে ফেলি, কিন্তু এই দুষ্টুমির ভেতর আমার সব ভালোবাসা লুকিয়ে আছে। আমি চাই তুমি সেটা অনুভব করো। অভি, তুমি সত্যিই অনেক ভালো, কিন্তু আমি বুঝছি তোমার মধ্যে সত্যিই ভালোবাসা আছে। হ্যাঁ মায়া, তুমি যদি আমার পাশে থাকো সব ঠিক হয়ে যাবে, কোনো ভয় পেতে হবে না। মায়া ধীরে ধীরে মাথা বেঁধে হাত ধরে রাখে। অভি প্রথমবার সত্যিই তাকে সান্ত্বনা দিচ্ছে। মায়া, তুমি কি জানো তোমার নীরবতা আমার একটু ভালো লাগে না। কি হয়েছে? আমি কি আবার দুষ্টুমি করলাম? দুষ্টুমি? তুমি সব সময় দুষ্টুমি করছো অভি। আমি চুপচাপ থাকতে চাই, আর তুমি সব সময় আমার মধ্যে ঢুকে পড়ছো। আমি ঢুকছি না, আমি শুধু চাই তুমি হাসো, কারণ তোমার হাসি ছাড়া আমার দিন অসম্পূর্ণ। মায়া চুপ থাকে। তার ভিতরে এক অদ্ভুত অস্থিরতা কাজ করছে। তুমি জানো, আমি ভেবেছিলাম আমি তোমাকে সহজভাবে মেনে নেব না, কিন্তু কিছু পরিবর্তন ঘটছে। হ্যাঁ, কি পরিবর্তন? আমি আমার মন ধীরে ধীরে তোমার দিকে টানছে। আমি বুঝতে পারছি না কেন। কারণ আমি সত্যিই ভালোবাসি। তুমি যদি বিশ্বাস করো আমি সব ভয় দূরে সরিয়ে দেব, শুধু আমাকে হাত ধরা। মায়া এক মুহূর্ত দাঁড়িয়ে থাকে। ভেতরে কিছুটা শান্তি। সে ধীরে ধীরে তার হাত অবির হাতে রাখে। পরের দিন সকালে পরিবারের সবাই উঠোনে বসে চা খাচ্ছে। হঠাৎ চাচি হাসতে হাসতে বলে, মায়া, তুমি কি বুঝেছো অভি ছোট হলেও তার ভালোবাসা সত্যি? আমি জানি না, তবে তার দুষ্টুমি মাঝে মাঝে আমাকে হাসায়। মাঝে মধ্যে নয়, আমি সব সময় তোমাকে হাসাতে চাই। আমি শুধু তোমার মুখে হাসি চাই, বাকি সবাই কিছু বললে বলুক, সেটা আমার মাথায় নেওয়ার সময় নেই। তুমি দুষ্টু অভি, তবে আমি হয়তো বুঝতে পারছি তুমি সত্যি আমার পাশে থাকতে চাও। বিকেলে অভি মায়াকে নিয়ে উঠোনে হাঁটছে। হালকা হাওয়ায় মায়ার চুল দুলছে। মায়া, তুমি কি জানো তুমি আমার দুষ্টুমির কারণ? তুমি না থাকলে আমি এত হাসতে পারতাম না। হাসি? আমি মনে করি তুমি মাঝে মাঝে খুব বেশি দুষ্টুমি করে ফেলো। হ্যাঁ, করে ফেলি বটে, তবে এটাও আমার ভালোবাসার এক অংশ। তুমি যদি সেটা বুঝতে পারো আমরা আরো কাছে চলে আসব। মায়া চুপ থাকে। অভির চোখে সত্যি ভালোবাসা দেখতে পায়। ধীরে ধীরে তার মন নরম হতে শুরু করে। রাতের বেলা ঘরের জানালা খোলা। হঠাৎ হালকা হাওয়া বয়ে আসে। মায়া জানালার পাশে দাঁড়িয়ে আকাশের দিকে তাকায়। মায়া, তুমি আর কতদিন সত্যি আমাকে দূরে রাখবে? তুমি কি জানো আমি শুধু তোমার কাছে থাকতে চাই, তোমার আবেশ পেতে চাই, তোমার স্পর্শ পেতে চাই, চাই তোমার ভারী নিঃশ্বাস আমার বুকে এসে লাগুক। আমি ভেতরে ভেতরে ভীষণ দ্বন্দ্ব অনুভব করছি। বয়সের ফারাক, পরিবারের কথা সব মিলিয়ে আমি ভয় পাচ্ছি। ভয় করবে না, আমি সব সামলাবো, শুধু আমার পাশে থাকো। আমরা একে অপরকে বুঝবো আর সব দেয়াল ভেঙে যাবে। মায়ার চোখে পানি চলে আসে। সে কিছু বলতে পারছে না। অভি ধীরে তার মাথায় হাত রাখে। দেখছো, দুষ্টুমি করলেও আমি সব সময় চাই সত্যিকারে এই হাত ধরার মাধ্যমে তুমি আমার ভালোবাসা অনুভব করো। অভি, তোমার দুষ্টুমির ভেতর সত্যি ভালোবাসা আছে, আমি বুঝতে পারছি। তাহলে তুমি আমার পাশে থাকবে, তাই না? মায়া ধীরে হ্যাঁ বলে মাথা নাড়ে।
অভি প্রথমবার সত্যিই তাকে সান্ত্বনা দিচ্ছে। তার হাত আরো শক্ত করে ধরে রেখেছে যেন কখনো আলগা না হয়ে যায়। পরদিন সকালে হঠাৎই মায়ের ফুপি আর ফুপাতো ভাই এসে হাজির হয় অভিদের বাড়িতে। অভির বাবা মায়ের সাথে সৌজন্যতা শেষে তারা মায়ার সাথে অভির রুমে এসে বসে। মায়ার ফুপি বলে, হায় হায়, কি পোড়া কপাল আমার ভাতিজির। আমার সুন্দর ভাতিজি এ কেমন সংসারে এসে পড়েছে। ফুপি কি শুরু করলে? চুপ করো। চুপ কেমন করে করবো রে মা? তোর বাপ আমার কথা না শুনেই আগে তোর বিয়ে ঠিক করলো ওই অভির বড় ভাইয়ের সাথে। ওই হতচ্ছাড়া তো আমার ভাতিজির মূল্য বুঝলই না। বিয়ের কার্ড বিলি হয়ে যাবার পর সে পালাইছে। কত বড় হারামজাদা হলে এমন করতে পারে? প্লিজ ফুপি, এসব কথা বলো না, আমার শুনতে ভালো লাগে না। মারে, তোর কপাল দেখে আমার খুবই কষ্ট লাগে। এখন তুই কিভাবে মানিয়ে থাকবি এই বাড়িতে? বয়সে ছোট ছেলের সাথে কিভাবে মানিয়ে নিবি? আমি জানি না ফুপি, আমি কিচ্ছু জানি না। আমার কোনো কিছুই ভালো লাগে না। তোর বাপকে কত করে বললাম মায়াকে আমায় দিয়ে দাও, আমি মায়াকে চোখের মনি করে রাখবো, মেয়ের মতো আদর করে রাখবো, কিন্তু তোর বাপে শুনলো না। ফুপি, এই বাড়ির মানুষ এতটাও খারাপ না। খারাপ ভালোর এখনো কি দেখেছিস মা? যে পরিবার ছেলের মত না নিয়ে বিয়ে ঠিক করে তারা আর কত ভালো আমার জানা আছে। যদি তারা ছেলের মতামতে প্রাধান্য দিত, ছেলের পছন্দ বুঝতো, তাহলে আজকে তোর এই গতি হতো না। বড় ছেলের বদলে ছোট ছেলেকে বিয়ে করে এই বাড়িতে আসতে হতো না। ফুপির এই কথায় মায়া কি বলবে বুঝতে পারছে না। ফুপি মায়ার আরেকটু কাজ ঘেঁষে বসে বলল, শোন মা, তোকে কষ্ট করে এই বাড়িতে মানিয়ে নিতে হবে না। তুই শুধু আমাকে একবার বল, বাকি সব আমি বুঝে নিব। মানে? মানে হলো, তুই যদি রাজি থাকিস তাহলে তোকে আমি এখান থেকে নিয়ে যাব, আর আমার ছেলের বউ করে আমার বাড়িতে মেয়ের মতো আদর করে রাখবো তোকে। তুই শুধু একবার রাজি হয়ে যা। কিন্তু এটা কিভাবে সম্ভব? আমার তো অভির সাথে বিয়ে হয়ে গেছে। তাতে কি, আমি তোকে নিয়ে গিয়ে নিজের বাড়িতে রাখবো। কাজী ডেকে আগে অভির সাথে তোর ডিভোর্স করাবো, তারপর আমার ছেলে তুহিনের সাথে তোর বিয়ে দিয়ে দেবো। এসব কি বলছো? যা বলছি ঠিকই বলছি। তুই শুধু একবার আমার কথায় রাজি হয়ে যা, বাকি সব আমি সামলে নেব। কিন্তু মায়ের কথা শেষ হওয়ার আগেই তুহিন এগিয়ে আসে। সে বলে, কোনো কিন্তু নেই মায়া, আমি সেই ছোটবেলা থেকে পছন্দ করি। তোমার একটা বিয়ে হয়েছে, তুমি তোমার স্বামীর সাথে রাত কাটিয়েছ, তাতে আমার কোনো সমস্যা নেই, আমি সব মেনে নিব। তুহিনের কথায় মায়ের মেজাজ খারাপ হয়ে গেল। সে বলল, তুহিন ভাই, সাবধানে কথা বলো। কি সব বাজে কথা বলছো তুমি? বাজে কথা কোথায় বললাম? বিয়ে হয়েছে তোমার স্বামীর সাথে, রাত কাটাতেই পারো, যেহেতু একই রুমে থাকো। তবে আমার এসবে কোনো সমস্যা নেই। কিন্তু আমার সমস্যা আছে। কি সমস্যা? আমার সমস্যা তোমার নিচু মন মানসিকতায়। তুমি ভাবলে কি করে যে আমি অভির সাথে রাত কাটিয়েছি? বাহারে, রাত কাটাতেই পারো, যেহেতু তোমাদের বিয়ে হয়েছে, একই ঘরে একই খাটে থাকছো, তাহলে তো এটা স্বাভাবিক। না, স্বাভাবিক নয়। আমি এখনো অভিকে মেনেই নিতে পারি না। সেখানে এসব করা তো আমি ভাবতেও পারি না। তাহলে তো কোনো সমস্যাই রইলো না। তুমি তো এখনো ভার্জিন আছো, আমি তো নেচে নেচে তোমায় বিয়ে করতে রাজি। কিন্তু আমি রাজি না। তোমার জঘন্য রুচির মানুষকে কখনোই বিয়ে করব না। মায়া, মেয়েদের এত জেদ ভালো না। ভালোই ভালো আমার প্রস্তাবে রাজি হয়ে যাও, নাহলে এর ফল ভালো হবে না। তোমার যা মন চায় করে নাও, আমি রাজি হব না। আহ তুই থাম, এভাবে মেয়েটাকে প্রেশার দিস না। ও নিশ্চয়ই রাজি হবে আর অভিকেও ডিভোর্স দেবে, তাই না রে মা মায়া? মায়া মুখ ঘুরিয়ে নিল। এমন সময় অভিও ঘরের ভেতরে প্রবেশ করে। অভি বলে, কিন্তু ফুপি, মায়া যে কখনোই রাজি হবে না, আর ওকে রাজি হতে দেব না। অভির গলার স্বরে ফুপ্পি, তুহিন, মায়া সকলেই চমকে উঠে। মায়া বলে উঠে, অভি তুমি? হ্যাঁ আমি। অনেকক্ষণ এসেছি, দরজার পাশে দাঁড়িয়ে তোমাদের কথা শুনছিলাম। আড়াল থেকে আড়ি পেতে কথা শোনা ম্যানান্ডার্সদের কাজ, তুমি কি সেটা জানো না? জানি ফুপি, কিন্তু আপনি কি জানেন না একজন বিবাহিত মেয়ে ডিভোর্সের ফোর্স করা ম্যানারলেসদের কাজ? মাকে ম্যানারলেস বলায় তুহিন রেগে যায়। সে বলে, মুখ সামলে কথা বলো অভি, তুমি কোন সাহসে আমার মাকে ম্যানারলেস বলছো? ঠিক যেই সাহসে আপনার মা আমার বউকে কুবুদ্ধি দিচ্ছে আমাকে ডিভোর্স দেওয়ার, সেই সাহসে। আর তোমার মতো ক্যারেক্টারলেসের সাথে কথা বলতে আমার বমি আসছে। অভি, এবার অতিরিক্ত হচ্ছে। অতিরিক্ত আপনারা অনেক আগেই করে ফেলেছেন। এবার সম্মানে আমার বাড়ি থেকে বেরিয়ে যান, নইলে আমি আমার ব্যবহার খারাপ করতে বাধ্য হব। মায়া শুধু বোকার মতো পরিস্থিতি দেখছে, কিছু বলতে পারছে না।
চূড়ান্ত অপমানিত হয়ে মায়ার ফুপি আর ফুপাতো ভাই অভিদের বাড়ি থেকে চলে যায়। যাওয়ার আগে সে অভিকে বলে যায়, তুমি যা করলে তার ফল তোমাকে ভোগ করতে হবে, মনে রেখো। সকাল বেলায় ঘরের উঠোনে হালকা আলো পড়ে। অভি মায়ার দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে। সে হাসি খুঁজছে, কিন্তু মায়া চুপচাপ চোখ নামিয়ে কাপড় মুছছে। মায়া, তুমি কি আজকে হাসছো না? কি হলো, আমি কি কিছু ভুল করেছি? ভুল না, আমি শুধু ভাবছি তুমি হয়তো সব সময় মজা করতে চাও। আমি কি শুধু তোমার বিনোদনের জন্য? কি বলছো মায়া? আমি শুধু তোমার জন্য তোমার হাসি চাই, এটা কি বিনোদন? তুমি আমার ছোট, তুমি আমাকে বুঝবে না। হয়তো তুমি মনে করো আমি সহজে হাসি, কিন্তু আমি অনুভব করি না যে তুমি সত্যি আমার অনুভূতি বোঝো। অভি থমকে যায়, ভেতরে কাঁপুনি। তার কণ্ঠ থেমে যায়, চোখে অদ্ভুত মিশ্র অনুভূতি। মায়া, আমি সত্যি তোমাকে ভালোবাসি। আমি শুধু মজা করি, তবে তা কখনো তোমার অনুভূতিকে ছোট করার জন্য নয়। তুমি যদি বিশ্বাস করো, আমি প্রমাণ দেখাবো। মায়া কিছু বলল না, ভেতরে দ্বন্দ্ব। সে হঠাৎ উঠে ঘরের কোণে দাঁড়িয়ে যায়। বিকেলে উঠোনে পরিবারের সবাই চা খাচ্ছে। হঠাৎ চাচি, চাচা ও প্রতিবেশী এসে মায়ার দিকে তাকিয়ে বলে, ওরে মা, দেখছো না তোমার নতুন স্বামী যে সারা জীবন অন্যদের সাথে মজা করেছে, সব সময় দুষ্টুমি করেছে, সে আজ হঠাৎ বিয়ে করে দায়িত্বশীল হয়ে যাবে। মায়া, তুমি কি মনে করো সে তোমার কথা শুনবে, তোমার দায়িত্ব নিজের কাঁধে তুলে নেবে, তোমাকে নিজের ইনকামের টাকায় খাওয়াতে পারবে? সে তো সব সময় উড়ে বেড়ানো ছেলে। এই কথা শুনে মায়া অভিকে বলে, দেখছো অভি, সবাই বলছে তুমি মোটে কর্ম করা ছেলে নও। তোমার কোনো মুরদ নেই আমার খরচ বহন করার। এবার বলো তো, তুমি কি সত্যি আমার অনুভূতিকে বোঝো? মায়া, আমি বোঝার চেষ্টা করছি। আমি শুধু দুষ্টুমি করি, কিন্তু ভালোবাসা সত্যিকারের। তুমি আমার ছোট, তুমি আমাকে বুঝবে না। সবাই বলছে তুমি শুধু এই সম্পর্কটা নিয়ে খেলছো। অভি হঠাৎ এক জায়গায় দাঁড়িয়ে ভেঙে পড়ে, চোখে অশ্রু। রাতের বেলা, ঘরের জানালা খোলা, বৃষ্টি থেমেছে। অভি মায়ার সামনে হাঁটু গেড়ে বসে বলে, মায়া, আমি ভেঙে পড়েছি। তুমি কি জানো, আমি সত্যি তোমাকে ভালোবাসি। আমি শুধু তোমার খুশি চাই। আমি কখনো তোমাকে কষ্ট দিতে চাইনি। আমি জানি, কিন্তু আমি এখনো ভয় পাচ্ছি। সবাই কি বলছে দেখতেই তো পাচ্ছ। আমি কি ঠিক বুঝছি নাকি ভুল বুঝছি সেটা কিছুই জানি না। আমি প্রমাণ দেখাবো। আমি সব সময় তোমার পাশে থাকবো। তুমি শুধু আমার হাতে হাত ধরো, আমি সব দেয়াল ভেঙে দেব। মায়া কিছুক্ষণ চুপ থাকে, ধীরে ধীরে হাত দেয়। অভি চোখ বন্ধ করে, হালকা কণ্ঠে, আমি জানি তুমি ভয় পাচ্ছ, তবে তুমি যদি আমার পাশে থাকো, আমি সব ভুল বোঝাবুঝি দূর করব। মায়া ধীরে অভির দিকে তাকিয়ে নিচু কণ্ঠে বলে, আমি আমি হয়তো ভুল করেছি, হয়তো আমি বুঝিনি তোমার ভালোবাসা সত্যি। হ্যাঁ মায়া, এটা সত্যি। আমি সব সময় তোমার পাশে থাকবো। তুমি যদি বিশ্বাস করো, আমরা সব ঠিক করতে পারবো। মায়া ধীরে ধীরে অভির হাতে হাত রাখে। অভি প্রথমবার সত্যি ভেঙে পড়েও প্রমাণ দেখাতে চাচ্ছে তার ভালোবাসা সত্যিকারের। মায়া, তুমি কি জানো আমি আজ সারাদিন শুধু তোমার কথা ভাবছি। অভি, আমি এখনো নিশ্চিত নই তুমি কি সত্যি আমাকে বুঝছো, না এই সম্পর্কটা শুধু দুষ্টুমি খেলাই রয়ে যাবে। মায়া, তোমার কথা আমাকে আঘাত করে। আমি ভেঙে পড়েছি। আমি তোমাকে সত্যিই ভালোবাসি। আমি শুধু তোমার খুশি চাই। যদি তুমি আমার পাশে না থাকো, আমি বুঝতে পারবো না আমি কি করছি। মায়া চুপচাপ, মনে হচ্ছে সে ভেতরে যুদ্ধ করছে। ভয়, সমাজের চাপ আর অভির প্রতি ঝুঁকানোর আকাঙ্ক্ষা সব মিলিয়ে সে দিশেহারা। মায়া বলে, আমি আমি ভেতরে ভেতরে জানি, বিশ্বাস করতে চাই তুমি ভালোবাসো, তোমার ভালোবাসা সত্যি, কিন্তু আমি এখনো ভয় পাচ্ছি। সব কিছু এত দ্রুত হচ্ছে আর সবাই এমনভাবে আমাদের আর চোখে দেখছে যে আমি ভীষণ আতঙ্কিত। ভয় কিসের? আমি সব সামলাবো। শুধু আমাকে বিশ্বাস করো। আমরা একসাথে সব যুদ্ধ জয় করব, দেখে নিও। মায়া কিছুক্ষণ চুপ থাকে, তারপর ধীরে ধীরে হাত দেয়। অভি চোখ বন্ধ করে হালকা কণ্ঠে, তুমি জানো, আমি সব সময় তোমার কিসে ভালো লাগবে সেটাই ভাবি, কিন্তু আমার ভেতরে শুধু তোমার জন্য ভালোবাসা লুকিয়ে আছে। তুমি যদি সেটা বোঝো, আমরা একে অপরকে পুরোপুরি বুঝতে পারবো। মায়ার চোখে হঠাৎ অশ্রু। সে ফিসফিস করে, আমি আমি হয়তো ভুল করেছি, হয়তো আমি বুঝিনি তোমার ভালোবাসা সত্যি। হ্যাঁ মায়া, সত্যি। তুমি যদি আমার পাশে থাকো, আমি সব ঠিক করে দেব। আর কোনো দেয়াল থাকবে না। পরের দিন সকালে গ্রামের উঠোনে সবাই কাজ করছে। হঠাৎ মায়ার বারবার বাড়ি থেকে লোকজন এলে
আশেপাশের প্রতিবেশীরা দেখতে আসে। এক প্রতিবেশী হঠাৎ করেই বলে ওঠে, বয়সে বড় একটা মেয়েকে আমাদের ছেলের ঘাড়ে তুলে দিলেন, কেমন লোক আপনারা? অভি কি কখনো মেনে নিতে পারবে যে তার বউ তার থেকে বয়সের সিনিয়র? প্রতিবেশীর কথা শুনে মায়া চুপচাপ দাঁড়িয়ে থাকে। ভেতরে অদ্ভুত চাপ। অভি কাছে এসে এই কথার জবাব দেয়। বিয়ে করেছি আমি, বউ আমার হোক সিনিয়র বা জুনিয়র, কিন্তু আমার থেকে আপনাদের মাথা ব্যথা বেশি কেন? আমরা তো তোমার ভালোই চাই অভি, তুমি মেনে নিবা এমন বয়স্ক বউ? আমাদের তো খুবই কষ্ট হয় তোমার পোড়া কপাল দেখে। আমার কপাল পোড়া না ভালো সেটা আমাকেই বুঝতে দেন। মায়াকে আমি মেনে নিব কি নিব না সেটাও আমার বিষয়। আপনারা কেন নিজের ঘরের ভাত খেতে পরের চুলায় পাত পাড়তে আসেন? ওরে বাবা, যার জন্য করি চুরি সেই বলে চোর। কোথায় আমরা ওকে বয়স্ক এক মেয়ের হাত থেকে বাঁচাতে চাইছি, উল্টো আমাদেরই কথা শোনাচ্ছে। কথা শোনার মতো কাজ করলে তো কথা শুনতেই হবে। আর একটা কথা শুনে রাখুন, মায়া মোটেও কোনো বয়স্ক মেয়ে না। আমার বয়স 23 বছর আর ওর বয়স 26। কেবল 3 বছরের তফাতে যদি কোনো ছেলে বয়স্ক না হয় তাহলে কোনো মেয়েও বয়স্ক হতে পারে না। আর আশা করি চা মিষ্টি খেয়েছেন, এবার যার যার বাড়িতে যান। অবির কড়া ভাষার কথা শুনে আস্তে আস্তে প্রতিবেশীরা ওদের বাড়ি থেকে বেরিয়ে যায়। একটু দূরে দাঁড়িয়ে প্রতিবেশীদের কথা শুনে পরিবারের অপমান দেখে মায়া কাঁদছিল। অবি তার পাশে এসে দাঁড়িয়ে বলে, মায়া, তাদের কথা শোনো না, আমি শুধু তোমার পাশে থাকতে চাই। আমি প্রমাণ দেখাবো আমার ভালোবাসা সত্যিকারের। আমার ভীষণ ভয় হচ্ছে অভি, আমি এসব নিতে পারছি না। ঠিক আছে, তুমি ভয়ে থাকো না, আমি সব সামলাবো। তুমি শুধু আমার হাতটা ধরে রেখো। মায়া ধীরে অবির হাতে হাত রাখে। অবির সত্যিকারের ভালোবাসা মায়ার মন গলাতে শুরু করেছে। সন্ধ্যায় ঘরের উঠোনে হালকা বাতাস, আকাশে হালকা রং। অবি ও মায়া পাশে বসে আছে। মায়া, তুমি কি জানো আমি সারা জীবন চাই তোমার পাশে থাকতে? আমি বুঝেছি অভি, তোমার ভালোবাসা আমার মনে মুগ্ধতা তৈরি করছে। আমি আমি তোমার পাশে থাকবো। তাহলে আমরা একসাথে সব বাধা পেরিয়ে দিগন্ত জয় করব। তুমি যদি পাশে থাকো আমি সব ঠিক করে দিব। মায়া ধীরে হ্যাঁ বলে মাথা নোচে। দুজন একে অপরের দিকে তাকিয়ে হাসে, চোখে অশ্রু ও শান্তি মিশ্র। অন্যদিকে তুহিন মোটেও বসে থাকার ছেলে না। সে অভির বিষয়ে সব খোঁজ খবর নিলে জানতে পারে যে অভির প্রতিবেশী লতা নামের একটা মেয়ে অভিকে অনেক ভালোবাসে। তুহিন সিদ্ধান্ত নেয় সে লতার সাথে দেখা করবে। তুহিন লতার ফোন নাম্বার জোগাড় করে তাকে ফোন করে। সে বলে, হ্যালো, লতা বলছেন? হ্যাঁ, কিন্তু আপনি কে? আপনি আমাকে চিনবেন না আর আমিও আপনাকে চিনি না, তবে আপনার সাথে আমার জরুরি কথা আছে যার জন্য দেখা করা প্রয়োজন। আপনি আমাকে চেনেন না, আমিও আপনাকে চিনি না, তাহলে কোন সুখে আপনার সাথে দেখা করব শুনি? সুখ না, দুঃখ। দুঃখে দেখা করবেন। কি বলছেন যাতা? যা তা বলছি না, প্লিজ একবার দেখা করুন, সব জানতে পারবেন। আমি অপরিচিত কারোর সাথে কথা বা দেখা করতে স্বাচ্ছন্দ্য বোধ করি না। কিন্তু আমার সাথে আপনার দেখা করতেই হবে। যদি আপনি আপনার প্রিয় মানুষকে ফিরে পেতে চান তাহলে আমার সাহায্য আপনার লাগবেই। মানে কি বলতে চাচ্ছেন? কে আমার প্রিয় মানুষ? অভিকে পেতে চান তো তাহলে আমার সাথে দেখা করুন। আপনি অভিকে কিভাবে চেনেন আর অভি আমার প্রিয় মানুষ আপনাকে কে বলেছে? এত প্রশ্নের উত্তর তো ম্যাডাম ফোনে দিতে পারবো না, সেই জন্য দেখা করতে হবে। কখন, কোথায় আসতে হবে? আগামীকাল বিকেল 5টায় উজান ব্রিজের পাশে মনোবিলাস নামের একটা রেস্টুরেন্ট আছে, সেখানে চলে আসবেন ঠিক বিকাল 5টায়। সময়টা মনে রাখবেন। কথা শেষ করে তুহিন ফোন কেটে দিল। এদিকে লতা ভাবতে থাকে কে এই লোক, কি চাই তার কাছে, অবির ব্যাপারে কিভাবে জানলো। যাই হোক, পরের দিন বিকেল 5টায় লতা পৌঁছে যায় মনবিলাস রেস্টুরেন্টে। সে রেস্টুরেন্টে ঢুকে দেখতে পায় কোনার টেবিলে একটা সুন্দর দেখতে সানগ্লাস পরা একটা ছেলে বসে চা পান করছে। সে ফোন বের করে গতকাল ফোন আসা নাম্বারে কল করতেই টেবিলে বসে থাকা ছেলেটার মোবাইল বেজে ওঠে। লতা সেদিকে এগিয়ে যায়। লতা বলে, আপনি গতকাল ফোন করেছিলেন? আপনি লতা? জি। বসুন প্লিজ। লতা চুপচাপ সামনের টেবিলে বসে পড়ে। তুহিন ততক্ষণে চোখের সানগ্লাস খুলে ফেলল। তুহিনকে দেখে লতা ছোট্ট মতো একটা ধাক্কা খেলো। এত সুন্দর ছেলে তো অনেকদিন দেখেনি। তুহিনও লতাকে দেখে কিছুটা চমকেছে, কারণ লতা মেয়েটা সুন্দরী বটে। তুহিন বলে, আপনার মতো সুন্দরী মেয়ে সকাল বিকাল চোখের সামনে দেখেও অভি মায়াকে কিভাবে বিয়ে করে ফেললো? আপনি কি ওদের বিয়ে ইতিহাস জানেন না?
জানি, অবশ্যই জানি, বরং খুব ভালো করেই জানি। আপনি আসলে কে বলুন তো? আপনি জানলে হয়তো অবাক হতে পারেন। আমি আসলে মায়ের ফুফাতো ভাই। অনেকদিন দেশের বাইরে ছিলাম, কিছুদিন আগে ছুটিতে দেশে এসেছি। ও, তা আমার কাছে কি চান? হেল্প চাই। আমি কিভাবে আপনাকে সাহায্য করব? আমি নিজেই বেঁচে আছি। যেন সবসময় বেঁচে থাকেন সেই ব্যবস্থা করতেই আমি আপনাকে সাহায্য করব, আর আপনিও আমাকে সাহায্য করবেন। বুঝলাম না আপনার কথা। দেখুন, আপনি অভিকে ভালোবাসেন আর আমি মায়াকে ভালোবাসি। মায়ের কি আপনার সাথে প্রেম ছিল? প্রেম থাকার পরও সে অভিকে বিয়ে করলো কেন? না না, প্রেম নয়, আমি মায়াকে পছন্দ করি। ওকে আমার চাই। ওর পরিবারে বারবার প্রস্তাব পাঠানোর পরও মায়ার বাবা রাজি হয়নি আমার সাথে বিয়ে দিতে। কেন? আত্মীয়ের সাথে আত্মীয়তা করা মায়ের বাবা পছন্দ করেন না, তাই তিনি আমাকে বারবার ফিরিয়ে দিয়েছেন। কিন্তু এখন আমি মায়াকে ফিরে পেতে চাই। সেটা কিভাবে সম্ভব? মায়ের অভির তো বিয়ে হয়ে গেছে। তাতে কি, বিয়ে যেমন হয় ডিভোর্সও তেমন হয়, আর সেই জন্য আমার আপনার সাহায্য প্রয়োজন। আমি কিভাবে সাহায্য করতে পারি? আপনি অভিকে ডিস্ট্র্যাক্ট করার চেষ্টা করুন, তাকে আপনার ভালোবাসা প্রকাশ করুন, আপনার দিকে টান তৈরি করার চেষ্টা করুন। একই সাথে মায়ের সাথে সখ্যতা গড়ে তুলুন। মায়াকে অভির বিষয়ে বাজে মন্তব্য করুন। মায়ের সামনে অভিকে চরিত্রহীন প্রকাশ করুন। এতে কি কাজ হবে? হবে, অবশ্যই হবে, কাজ হতেই হবে। কি পারবেন না? পারবো কি না জানি না, তবে চেষ্টা করতে ছাড়বো না। কথাবার্তা শেষ করে তুহিন আর লতা যার যার বাড়িতে ফিরে যায়। পরের দিন সকালে লতা আসে মায়ার সাথে দেখা করার জন্য। আমি ভেতরে আসতে পারি? আপনি? আমি লতা, পাশের বাসা থাকি। আপনি তো রুম থেকে খুব কম বের হন, তাই আমাকে ছেড়েন না। ও বসুন না, দাঁড়িয়ে আছেন কেন? ভাবলাম যেহেতু আপনি আমাদের ভাবি হয়েই গেছেন, তাহলে পরিচিত হতে চলেই আসি। পাশাপাশি বাড়ি, অথচ পরিচয় না থাকলে কিভাবে হয় বলুন? হ্যাঁ, তা তো বটেই। আপনি বসুন। আপনি আপনার জন্য খাবার কিছু নিয়ে আসি। আপনি লিকার চা খাবেন নাকি দুধ চা? অভির তো দুধ চা পছন্দ, ওর মতো আমারও দুধ চা পছন্দ। মায়া একটু চমকালো। সে অভিকে চা বানিয়ে দেয় ঠিকই, কিন্তু অভির যে দুধ চা পছন্দ তা সে জানতো না। মায়া রুমের বাইরে গিয়ে চা নাস্তা নিয়ে ফিরে আসে। চা ভালো আছে। আপনি বুঝি খুব ভালো রান্না করেন? মোটামুটি পারি, খুব বেশি না। ওর অভির আবার আমার হাতে পাস্তা অনেক পছন্দ, ওকে প্রায় বানিয়ে খাওয়াতাম। অভির পাস্তা পছন্দ? কখনো আমাকে বলেনি তো। আপনার সাথে অভির বিয়েটা তো হঠাৎই হয়েছে, ও বেচারা হয়তো এখনো আপনাকে মেনে নিতে পারেনি। তাছাড়া অভি হলো এই এলাকার ক্রাশ। এই এলাকায় এমন কোনো মেয়ে নেই যার সাথে অভি ফ্লার্ট করেনি। কি বলছেন এইসব? অভি আসলেই এমন? ওর কথাবার্তা আচরণে তো কখনোই আমার এমনটা মনে হয়নি। আপনি এর বউ, তোরাই না আপনার সামনে নিজের আসল রূপটা দেখাবে। কত কত মেয়েকে যে সে কথা দিয়েছে, এখনও ওর বিয়ের কথাটা পুরোপুরি ছড়িয়ে পড়েনি। ছড়িয়ে পড়লে অভির তো খবর আছে। মানে? মানে হলো, কোনো মেয়ে যদি এই বাড়ির সামনে এসে অনশনে বসে, আমি তো মোটেও অবাক হব না। অভি এমনটা হতে পারে আমি কখনো ভাবতেই পারিনি। মাত্র তো বিয়ে হলো, আরও অনেক কিছুই দেখা বাকি আছে। ধীরে ধীরে যত অভির সম্পর্কে জানবেন তত বুঝতে পারবেন। আপনি আপনার জীবনে সবচেয়ে বড় ভুলটা করেছেন অভিকে বিয়ে করে। নিজের কথাগুলো বলা শেষ হলে লতা চলে যায়। মায়া ভাবতে থাকে এতদিন তাহলে অভি যে ওকে খুশি রাখার জন্য এত কথা বলতো, ভালোবাসি বলতো, সব তাহলে মিথ্যে। অভিদের বাড়ি থেকে ফিরেই লতা তুহিনকে ফোন করলো। হ্যালো তুহিন, আমি আপনার কথা মতো কাজ শুরু করে দিয়েছি। গুড, ভেরি গুড। মায়ের এক্সপ্রেশন দেখে কি মনে হলো, কাজ হবে কি? হতেই হবে। আমি এমনভাবে বিষ ঢেলেছি যে মায়ার বোন বিষাক্ত হতে বাধ্য। ঠিক আছে, কাজ চালিয়ে যান, আমি আপনার পাশেই আছি। সত্যি পাশে আসেন তো? পরে আবার লেজ গুটিয়ে পালিয়েন যেন। ম্যাডাম, তুহিন লেজ গুটিয়ে পালানোর মতো মানুষ না। আপনি এখনও আমার সম্পর্কে কিছুই জানেন না। যখন জানবেন তখন আবার প্রেমেও পড়ে যেতে পারেন। প্রেম এত সহসর হলে কবে থেকে? কত বছর ধরে চেষ্টা করছি অভিকে, একটুও পটাতে পারিনি। সো স্যাড। এবার যেহেতু সুযোগ পেয়েছেন সেটা কাজে লাগান। আপনি আগে মায়াকে তো নিয়ে যান। মায়া চলে গেলে আমি অভিকে ঠিক পেয়ে যাব। ফোন কেটে লতা ভাবতে লাগলো তুহিন ছেলেটা মোটেও মন্দ নয়, কিন্তু সে শুধু অভিকেই চায়। রাতের বেলায় অভি রুমে এসে দেখলো মায়া মন খারাপ করে বসে আছে। সে বলে, আকাশে কোথাও তো মেঘ জমেনি, বরং চকচকে একটা চাঁদ আছে। ওই চাঁদ দেখেও এই চাঁদের মন খারাপ কেন? অভি প্লিজ, আমি এখন মোটেও মজা করার মুডে নেই, না তোমার মজা সহ্য করার মুডে আছি।
কি হয়েছে, তুমি এভাবে কথা বলছো কেন? অভি, তোমার উচিত ছিল আমাকে বিয়েটা না করা। হঠাৎ বিয়ে নিয়ে কেন কথা তুলছো? কথা তুলছি কারণ বিয়ে করে তুমি তোমার এনজয়েবল লাইফ হ্যাম্পার করেছো। তোমার শোকে কোনো মেয়ে কবে না জানি সুইসাইড করে বসে। কি যাতা বলছো? আমার জন্য কেউ কেন সুইসাইড করবে? করতেই পারে। তুমি কথা দেবে একজনকে আর বিয়ে করবে আরেকজনকে, তাও আবার সিনিয়র একটা মেয়েকে, তাহলে তো তোমার গার্লফ্রেন্ডরা মাইন্ড করবেই, তাই না? আমার গার্লফ্রেন্ড? আমার আবার গার্লফ্রেন্ড এলো কোথা থেকে? আমি আবার কথাই দিলাম কাকে? তোমার কোনো গার্লফ্রেন্ড নেই? আজ অবধি কোনো মেয়েকে তুমি ভালোবাসি বলনি? না রে বাবা, আমি কখনই কাউকে ভালোবাসি বলিনি, কাউকে কথাও দেইনি। কিন্তু তোমাকে এসব কথা কে বলেছে? কেউ না। মায়া প্লিজ সত্যি করে বলো, তোমাকে এসব কে বলেছে? আমি তার খবর করে দেব। বললাম তো কেউ বলেনি। অভি বুঝতে পারলো মায়া কিছু বলবে না। সে রুম থেকে বেরিয়ে সোজা তার মায়ের কাছে চলে গেল। মা, আজকে বাড়িতে কে এসেছিল? কেউ তো আসেনি। কেন? ভালো করে মনে করো কেউ এসেছিল কিনা। ও হ্যাঁ, মনে পড়েছে, লতা এসেছিল। অনেকক্ষণ মায়ের সাথে আড্ডা মেরে গেছে। ও, বুঝতে পেরেছি ঘটনা। কি হয়েছে বাবা, আমাকে খুলে বল। মা, তুমি তো জানো লতা আমাকে পছন্দ করে, ইভেন এটা সবাই জানে। আমি তো কখনো ওকে পছন্দ করি বা ভালোবাসি এসব কিছুই বলিনি। তাহলে কেন সে মায়াকে উল্টাপাল্টা কথা বলে গেছে? সে কি, আমি তো ভালো মনে ওকে মায়ের কাছে পাঠিয়েছিলাম। এই মেয়ে তো যে এমন ত্যাদ্রামি করবে বুঝতে পারিনি। দাঁড়া, কালোকে পেয়ে নিই, আচ্ছা মতো বকে দেব, আর আমাদের বাড়িতে আসা বন্ধ করে দিব। থাক, তোমাকে কিছু করতে হবে না, আমি বিষয়টা দেখে নিচ্ছি। পরের দিন অভি একটা বাচ্চা ছেলেকে দিয়ে লতাকে ডেকে পাঠায়। লতা আসতে এসে বলে, আমার সাথে তোমার কিসের দ্বন্দ্ব? তোমার সাথে আবার কিসের দ্বন্দ্ব থাকবে? তুমি তো আমার... কথাটা বলতে গিয়ে লতা থমকে যায়। তখন অভি বলে, দেখো লতা, আমার মনে পড়ে না যে আমি এমন কোনো ব্যবহার তোমার সাথে করেছি যাতে তোমার মনে হয় যে আমি তোমাকে পছন্দ করি বা ভালোবাসি। সত্যিই কি তোমার মনে হয় তুমি এমন কিছুই করনি? তুমি যে আমার হাতে বানানো পাস্তা পছন্দ, তোমার চোখে যে আমি নীল শাড়ি পরলে সুন্দর লাগে, আমার পড়াশোনায় কোনো সমস্যা হলেই যে তুমি রাত বিরেতে আমার কাছে আসতে সমাধান করে দেওয়ার জন্য, এগুলো কি একটা মেয়ে তোমার প্রেমে পড়ার জন্য যথেষ্ট না? না, যথেষ্ট নয়। তোমার যদি আমার প্রতি ফিলিংস ছিলই তাহলে আগে কেন বলনি? বলার সুযোগটা পেলাম কোথায়? বলার অনেক সুযোগ ছিল, কিন্তু তার চেয়ে বড় কথা তোমার আমার প্রতি ফিলিংস থাকলেও আমার কখনোই তোমার প্রতি কোনো ফিলিংস আসেনি। কেন তুমি আমার এত প্রশংসা করতে? কেন আমার কাছে ছুটে যেতে? আমরা প্রতিবেশী লতা, ঘুরিয়ে ফিরিয়ে দূরসম্পর্কের আত্মীয় হই, সেই জন্যই যেতাম। তোমার মাও আমাকে ছেলের মতোই ভালোবাসতেন, তাই যেতাম। তোমার বড় ভাই আমার সমবয়সী, বন্ধু সুলভ, তাই যেতাম। কিন্তু এসবের মাঝে ভালোবাসা কোথায় দেখলে? দেখছি, ভালোবাসা দেখছি, আমার বেহায় মন দেখছে। পারিনি নিজেকে আটকাতে। ভেবেছি তুমি হয়তো আমাকে পছন্দ করো। তোমার যখন সময় হবে তখন আমাকে বলবে যে লতা তোমাকে ভালোবাসি, কিন্তু আর বললে না তো। বিয়ে করে ফেললে। চোখের সামনে আমার পছন্দের মানুষ, প্রিয় মানুষ অন্য কারোর সাথে ঘর করছে, অন্য কারোর সাথে বেড শেয়ার করছে। এসব আমার সহ্য হচ্ছে না, আমি সহ্য করতে পারছি না। সহ্য করতে হবে, যেহেতু আগে কখনো কিছু বলনি তাই সহ্য করতে হবে। তোমার জন্য তো আমি বউ নিয়ে এলাকা ছাড়তে পারবো না, তাই নিজেকে সামলে নাও। আর একটা কথা ভালো করে মাথায় ঢুকিয়ে নাও লতা, তুমি আর কখনো আমার বাড়িতে যাবে না। কখনো না মানে কখনোই না। মায়ার সাথে কোনো ধরনের কথাবার্তা বলারও চেষ্টা করবে না, কথাটা যেন মনে থাকে। অভি চলে যায়। লতা তার চলে যাওয়ার পথে তাকিয়ে থাকে। বুকের ভেতরটা তার হু হু করছে। রাগে দুঃখে শরীর জ্বলে যাচ্ছে তার। বাড়িতে ফিরে এসে তুহিনকে ফোন করে। হ্যালো তুহিন। বলুন লতা, আপনার গলায় এমন সমস্যা কেন? কোনো সমস্যা? অনেক সমস্যা। আপনি যা চাইছেন তো কখনোই সম্ভব নয়। কেন? কারণ অভি রক্ষা কবচের মতো মায়াকে আগলে রেখেছে। কোনো কিছুই ওদের আলাদা করতে পারবে না। অভি দুনিয়া উল্টো পাল্টো হয়ে গেলেও মায়ার হাত কখনো ছাড়বে না। কিন্তু আপনি যে সকালে বললেন কাজ হবে। হতো যদি মায়ার স্বামী অভি না হয়ে অন্য কে হতো। ওটা অভি, সে কখনো নিজের জায়গা ছেড়ে দেয় না, মায়াকেও ছাড়বে না। ওই অভিকে আমি ছাড়বো না। লাভ নেই, তার থেকে বরং নিজেদেরকেই সামলে নেওয়া উচিত। তুহিনের সাথে কথা শেষ করে লতা বিছানায় শুয়ে কান্না করতে থাকে। সকালবেলা ঘরের উঠোনে হালকা আলো।
অভি বসে আছে চেয়ারে, হাতে একটা পুরনো নোটবুক। মায়া দূরে রান্নাঘরের পাশে। মায়া, আমি আজকে একটা বড় সিদ্ধান্ত নিয়েছি। আমার স্বপ্ন, আমার কিছু আশা, সব কিছু তোমার জন্য বিসর্জন দিচ্ছি। অভি, তুমি কি বলছো? কেন এমন কিছু করছো? কারণ তুমি আমার কাছে সব। তোমার খুশি ছাড়া আমি সুখী হতে পারি না। আমি চাই তুমি শান্তিতে থাকো, আমি চাই তুমি হাসো। মায়া হঠাৎ থেমে দাঁড়িয়ে যায়, ভিতরে এক অদ্ভুত চাপ। অভি, তুমি কি সত্যি সবকিছু ত্যাগ করেছো? তুমি কি বলছো এটা কত বড় সিদ্ধান্ত? হ্যাঁ আমি জানি, কিন্তু তুমি যদি পাশে না থাকো সব মূল্যহীন মনে হবে। আমি শুধু চাই তুমি আমার পাশে থাকো। মায়ার চোখে অশ্রু, সে চুপচাপ দাঁড়িয়ে আছে। বিকেল বেলা ঘরে মায়া আর অভি একসাথে বসে আছে। আমি বুঝতে পারছি তুমি সত্যিই আমাকে ভালোবাসো। আমি কখনো ভাবিনি কেউ এমন ভাবে আমার জন্য সব বিসর্জন দেবে। হ্যাঁ মায়া, আমি জানি এটা সহজ নয়, তবে যদি তুমি পাশে থাকো আমি সব ঠিক করে দেব। আমাদের ভালোবাসায় যত সব বাধার দেয়াল আছে সব ভেঙে দিতে পারবে। মায়া প্রথমবার সত্যি অনুভব করে ভালোবাসা শুধু শব্দ নয়, এটা আত্মত্যাগ। পরদিন সকালে পরিবারের সবাই একসাথে নাস্তা করছিল, তখন চাচি হেসে, মায়া, তুমি কি দেখেছো অভি সত্যি তোমাকে আগলে রেখে তোমার পাশে থাকার আপ্রাণ চেষ্টা করছে। সে সব কিছু তোমার জন্য করছে। হ্যাঁ, আমি বুঝতে পারছি সে সত্যিই আমাকে ভালোবাসে। তোমরা দুজন এভাবেই সারা জীবন কাছাকাছি পাশাপাশি থেকো। জীবনের ঝড় আসবে, সেই ঝড় কাটিয়ে জীবনের পথগুলো আমাদের পাড়ি দিতে হয়। সকল ঝড় ঝাপটা সয়ে নিয়ে স্বামী স্ত্রী একে অপরের পাশে থাকতে হয়। স্বামী স্ত্রীর বন্ধন আল্লাহর তৈরি একটি বন্ধন। এই বন্ধনকে কখনোই অবহেলা অসম্মান করতে নেই, তাহলে আল্লাহ নারাজ হন। চাচি, আমি চেষ্টা করবো অভিকে মেনে নিতে। আমার সাথে একটু সময় প্রয়োজন। যেহেতু তোমাদের সম্পর্কটা হঠাৎই হয়ে গেছে, কোনো আয়োজন ছাড়াই, আবার তোমরা একে অপরকে বোঝার সময়টুকুও পাওনি, সেহেতু একটু সময় লাগবেই। তবে আমার বিশ্বাস তোমরা একদিন খুব ভালো থাকবে, একে অপরের পরিপূরক হবে। চাচির কথায় মায়া কিছু বলে না। ততক্ষণে সেখানে অভি চলে এসেছে। সে বলে, আপনি চিন্তা করবেন না চাচি, আমি সব সময় মায়ার পাশে ছায়ার মতো আছি, আর আমি সব সময় থাকবো। পরিবারের সবাই দেখে ধীরে ধীরে তারা তাদের সম্পর্কে শান্তি অনুভব করছে। সন্ধ্যায় বৃষ্টি থেমেছে, আকাশে মৃদু আলো। মায়া ও অভি একসাথে চা খাচ্ছে। চায়ের কাপ নামিয়ে মায়া বলে, অভি, আমি তোমাকে হারাতে চাই না। আমি চাই তুমি সব সময় পাশে থাকো। মায়া, আমি কখনো তোমাকে ছাড়বো না। তুমি যদি পাশে থাকো সব ভালোবাসা সত্যি হয়ে যাবে, আমাদের সুন্দর একটা সংসার হবে। মায়া ধীরে ধীরে মাথা নিচু করে, চোখে অশ্রু। অভি তার হাত শক্ত করে ধরে। দুজন একে অপরের দিকে তাকিয়ে হাসে, মন শান্তি আর ভালোবাসায় ভরে। রাতের বেলা অভি মায়া পাশে বসে ঘরে জানালা দিয়ে পূর্ণিমার চাঁদ দেখছে। মায়া তখন বলে, অভি, তুমি কি সত্যি আর ঢাকা যাবে না? না, আর ঢাকায় যাব না। জেলা শহরের কলেজ থেকেই মাস্টার্স করব, তারপর একটা ব্যবসা শুরু করব, আর সব সময় তোমার কাছাকাছি থাকবো। তুমি আমার জন্য এত ভালো ক্যারিয়ার ছেড়ে দিবে? দেব, কারণ আমি তোমার জন্য সব করতে পারি। আমি আজ ভাবছি তুমি আমার জন্য কত বড় ত্যাগ করছো। আমি কখনো সত্যিই বুঝিনি তুমি আমার পাশে এভাবে থাকবে। মায়া, আমি সব সময় বলেছি তুমি ছাড়া আমার সুখ অসম্পূর্ণ। তুমি যদি পাশে থাকো আমি সব কিছু করতে পারি। মায়া হাত ধরে অভির দিকে তাকায়। আমি চাই না তুমি কখনো হারিয়ে যাও বা আমাকে ভুল বোঝো। আমি চাই সব সময় আমার পাশে থাকো অভি। আমি তোমাকে সত্যিই ভালোবাসতে শুরু করেছি। সত্যি মায়া, তুমি জানো না আমি আজ কত আনন্দিত। তোমার ভালোবাসা আমাকে ধন্য করেছে। মনে হচ্ছে আমি আনন্দে পাগল হয়ে যাব। মনে হচ্ছে ওই চাঁদটা আমি হাতে পেয়ে গেছি। আমি সব সময় তোমার পাশে থাকবো মায়া, সব সময়, সারা জীবন। জীবনের প্রতিটা মুহূর্ত তুমি হাত বাড়ালেই আমাকে পাবে। মায়া হেসে কণ্ঠ চাপা দিয়ে চোখে পানি, হৃদয় আনন্দে ভরে। পরদিন সকালে অভির মা আসে মায়ার কাছে। মায়া মা, কি করছো? কিছু না আম্মু, এই কাপড় গোছাচ্ছি। মায়া, তুমি শুধু আমাদের ছেলের বউ নও, তুমি আমাদের মেয়ে। আমি জানি আমার আর অভির বিয়েটা আমি জানি তোমার আর অভির বিয়েটা একটা কাকতালীয় ঘটনা,
কিন্তু কাকতালীয় হলেও ঘটনাটা যেহেতু ঘটে গেছে আর অভিও তোমাকে মন থেকে মেনে নিয়েছে, আমি চাই তোমরা দুজন সুখে থাকো, ভালো থাকো। আসলে মা হওয়ার কথা ছিল একজনের, বউ হয়ে গেছে আরেকজনের বউ। সিনিয়র হয়ে জুনিয়রকে বিয়ে করতে হয়েছে। আমার মনটা মানিয়ে নিতে একটু সময় নিচ্ছে। তবে আমি শুধু এইটুকু বলতে পারি যে আমি চেষ্টা করছি। আমার বড় ছেলে যা করেছে তাতে লজ্জায় আমার তোমার সামনে মুখ দেখানোর উপায় নেই। এমন শিক্ষা আমি আমার ছেলেদের দেইনি, কিন্তু আমার বড় ছেলে আমার শিক্ষার মান রাখেনি। ওকে আর কখনোই আমি এই বাড়িতে ফিরতে দেব না। যে ছেলের মা বাবা সম্মান, পরিবারের সম্মানের চেয়ে ক্যারিয়ার বড়, সেই ছেলেকে আমি আর কখনোই আমার বাড়ির ত্রিসীমানায় আসতে দেব না। তোমার শ্বশুর আব্বুকে বলবো সব সম্পত্তি অভির নামে লিখে দিতে, যেন আর কখনোই আমার তেদর বড় এই বাড়িতে পা রাখার সাহস না পাই। যে ছেলে নিজের মা বাবার সম্মানের চিন্তা নেই, সে ছেলে মা বাবার সম্পত্তি পাবারও কোনো অধিকার নেই। মায়া কি বলবে বুঝে পায় না। আবার অভির মা বলেন, দেখো মায়া, আমার অভি সবসময় সব পরিস্থিতিতে তোমার পাশে থাকবে। তোমাকে ভালো রাখার জন্য সে সব কিছু করছে। তুমি আমাদের উপর বিশ্বাস রাখো। আমার অভি কখনো তোমার সাথে কোনো অন্যায় হতে দেবে না, আর সে নিজেও কোনো অন্যায় করবে না। অভির মা কথাগুলো বলে চলে গেলেন। মায়া তার চলে যাওয়ার পানে তাকিয়ে থাকে। মায়ার অদ্ভুত লাগে মাঝে মধ্যে যে এত ভালো একটা পরিবার, দুটি ছেলের জন্ম, একজন অনেক ভালো তো আরেকজন আস্ত একটা শয়তান। পরের সকালে অভির মায়ের ফোনে একটা অপরিচিত নাম্বার থেকে ফোন আসে। অভির মা ফোন রিসিভ করেন। হ্যালো, কে? কেমন আছো? কে বলছেন আর কাকেই বা ফোন দিয়েছেন? আমাকে চিনতে পারছেন না? আমি তোমার ছেলে মা, পাভেল। পাভেল হলো অভির বড় ভাই, যে বিয়ের মাত্র 3 দিন আগে পালিয়ে বিদেশ চলে গিয়েছিল। পাভেল পালিয়ে যাওয়ার কারণে অভি বাধ্য হয়ে মায়াকে বিয়ে করেছে। অভির মা পাভেলের নাম শুনেই রেগে গেলেন। আমার পাভেল নামের কোনো ছেলে নেই, আমার শুধু একটাই ছেলে, যার নাম অভি। মা, তুমি প্লিজ আমার উপর রাগ করো না, আমার সাথে একটু ভালোভাবে কথা বলো। আমি অপরিচিত কারোর সাথে কথা বলি না। আমি তোমার সন্তান, তোমার বড় ছেলে পাভেল। বললাম তো, আমার পাভেল নামে কোনো ছেলে নেই। আমার একটাই ছেলে অভি, যে ছেলে বাবা মায়ের নাক কেটে মান সম্মান নষ্ট করে, সমাজের কাছে ছোট করে পালিয়ে যায়। সে অন্তত আমার সন্তান হতে পারে না। পিঠ দেখিয়ে পালিয়ে যাওয়ার শিক্ষা আমি অন্তত আমার সন্তানদের দিইনি। মা প্লিজ একটু বোঝার চেষ্টা করো, আমার কাছে আর কোনো উপায় ছিল না। এত ভালো অফার হাতছাড়া করলে আমার ক্যারিয়ার নষ্ট হয়ে যেত। আর তোর জন্য যে আমার ছোট ছেলের জীবন নষ্ট হলো, তার বেলায় আমার ছোট্ট ছেলেটা বাবা মায়ের সম্মানের কথা ভেবে নিজে থেকে 3 বছরের বড় মেয়েকে বিয়ে করতে বাধ্য হলো। সিনিয়র বউ নিয়ে আমার ছেলেটাকে সংসার করতে হচ্ছে। দুজনের মধ্যে বয়সের যেমন ফারাক, মনের ঠিক ততটাই ফারাক। আমার ছোট্ট ছেলেটার ক্যারিয়ার শেষ হয়ে গেছে, তার এখন গ্রামে পড়ে থাকতে হচ্ছে, আর তুই নিজের ক্যারিয়ারের কথা বলছিস? তোর লজ্জা করে না? আমাকে মাফ করে দাও মা, আমি ভুল করেছি তোমাদের কষ্ট দিয়ে। আরে, তোর যদি বিয়ে নাই করার থাকতো তাহলে আমাদেরকে আগেই বলে দিতি, তাহলে তো ওই মেয়েটার পরিবারে মুখ পড়তো না, আর আমাদের পরিবারের সম্মানও বেঁচে যেত। তুই নিজ হাতে সব নষ্ট করেছিস। মা প্লিজ মাফ করে দাও, ভুল হয়ে গেছে। কিছু কিছু ভুল কখনো শোধরানোর যায় না পাভেল, এই ভুলটাও শোধরানো যাবে না। তুই আর কখনো আমাকে ফোন করবি না। আমার জন্য, আমার স্বামীর জন্য তুই মৃত। ফোন কেটে দিলেন অভির মা। মায়াকে তিনি অভির পাশে অনেক কষ্টে মেনে নিয়েছেন। এখন তিনি চান না পাভেল আবার ফিরে আসুক। রান্নাঘরে ধোঁয়া উঠছে। মায়া সকালে সবাইকে নাস্তা খাইয়ে নিজে চুলোর সামনে বসে শাক করছিল। চোখে লালচে ক্লান্তি, মুখে ফ্যাকাশে ভাব। অভি ঘরে ঢুকতেই লক্ষ্য করলো মায়ার শরীর ভারসাম্য হারাচ্ছে। এই মায়া, দাঁড়াও দাঁড়াও, কি হলো? তুমি তো কাঁপছো। না, কিছু না, মাথাটা একটু ঘুরছে। তুমি অযথা ভয় পাচ্ছ। এটা কি তুমি অযথা বলছো? তোমার মুখটা আয়নায় দেখেছো? একদম ফ্যাকাশে। অভি তাড়াতাড়ি গ্লাসে পানি এনে মায়ের হাতে দিল। মায়া পানি খেয়ে বলে, আমি ঠিক আছি অভি, শুধু একটু ক্লান্তি ছাড়া আর কিছু না। ক্লান্তি? সকাল থেকে এক ফোঁটা খাবার না খেয়ে তুমি কাজ করছো, কখনো নিজের কথা ভাবো? তোমরা সবাই
খেয়ে নিয়েছো? আমার আর কি দরকার? অভির বুক মোচড় দিয়ে উঠল। সে কাছে গিয়ে নিচু স্বরে বলল, শোনো, তুমি যদি নিজেকে শেষ করে ফেলো আমি বাঁচবো কি দিয়ে? অভি, কথা শেষ হওয়ার আগেই মায়া ঢলে পড়ল। অভি চিৎকার করে সবাইকে ডাকতে লাগলো। মা, বাবা, কেউ আসো, মায়া অজ্ঞান হয়ে গেছে। ঘরে হইচই পড়ে গেল। পরিবারের সবাই ছুটে এলো, কিন্তু অভি এক মুহূর্তও দেরি করলো না। মায়াকে কোলে তুলে বাইরে বেরিয়ে গেল হাসপাতালের উদ্দেশ্যে। হাসপাতালে মায়া স্ট্রেচারে শুয়ে ডাক্তার পরীক্ষা করছে। অভি দরজার বাইরে পায়চারি করছে, চোখ লাল হয়ে আছে। বেশি কিছু হয়নি, শরীর খুব দুর্বল হয়ে গেছে, পুষ্টিকর খাবার আর বিশ্রাম দরকার। আমি কতবার বলেছি ওকে কাজ কম করতে, খাবার ঠিক মতো খেতে। ডাক্তার সাহেব, আজকে কি এখানে রাখা যাবে? হ্যাঁ, আজকে ভর্তি রাখাই ভালো। অভি কেবিনের ভিতরে গিয়ে মায়ার হাত ধরে বসে পড়ল। কেন এভাবে নিজেকে কষ্ট দাও তুমি? তুমি ভেবেছো আমি তোমার প্রতি খেয়াল রাখি না? আমি তো সব সময় তোমার দিকেই তাকিয়ে থাকি। পরিবারের জন্যই তো সব করি। আমার কি আলাদা কোনো চাওয়া আছে? আমার জন্য চাইবে না? তুমি কি জানো না তুমি ছাড়া আমি অর্ধেক মানুষও নই? মায়া তাকিয়ে থাকলো, কোনো উত্তর দিল না। চোখ ভিজে উঠল। রাত 9টা বাজে। অভির মোবাইল বারবার বেজে উঠছে। বন্ধুদের কল। আজ এলাকায় একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে অভির গান গাওয়ার কথা। তার জন্যই পুরো প্রোগ্রামের হাইপ তৈরি হয়েছিল। অভি, তুই আসছিস না? তুই ছাড়া গানটা অসম্ভব। পুরো মাঠ ভর্তি দর্শক, সবাই তোকে চায়। আমার জায়গা আজ এখানে। মায়া অসুস্থ, ওর পাশে না থাকলে আমি নিজেকেই বিশ্বাসঘাতক মনে করব। তোমরা সামলাও। ফোন কেটে অভি মায়ার দিকে তাকালো। আমার স্বপ্ন পরেও পূরণ হতে পারে, কিন্তু মায়া তুমি একটাই। মায়া আধো ঘুমে চোখ খুলল। অভিকে বসে থাকতে দেখে অবাক হলো। তুমি অনুষ্ঠানে গেলে না কেন? আমি জানি এটা তোমার স্বপ্ন। স্বপ্ন তো পরে ধরা দিবে, কিন্তু তুমি যদি না থাকো স্বপ্নকে কে দেখে? মায়ার চোখ ভিজে উঠল। তুমি কেন এত ভালো অভি? আমি সব সময় ভেবেছি তুমি শুধু দুষ্টুমি করো, আমাকে বিরক্ত করো, অথচ আজ তোমার ভেতরের মানুষকে দেখলাম। আমি ভুল ছিলাম। ভুল শুদ্ধ যাই হোক, আমি সব সময় তোমার হব। হাসপাতালে রাত নিস্তব্ধ। করিডোরের আলো ম্লান। অভি চেয়ারে বসে মায়ের হাত ধরে মাথা টেবিলে রেখে ঘুমিয়ে পড়েছে। মায়া উঠে বসে তার কপালে হাত রাখলো। তুমি আমার ছোট নও অভি, তুমি আমার ভরসা। আমি তোমাকে হারাতে চাই না। আমি আছি মায়া, সব সময়। মায়ের চোখ থেকে টুক করে অশ্রু গড়িয়ে পড়ল অভির হাতে। পরে সকাল, ডাক্তার এসে দেখে বলল, রোগীর অবস্থা অনেকটা ভালো, শুধু বিশ্রাম দরকার। কয়েকদিন বিশেষ যত্ন নিলে সব ঠিক হয়ে যাবে। চিন্তা করবেন না ডাক্তার সাহেব, আমি নিজেই দেখব। মায়া অভির দিকে তাকালো, এমন দৃষ্টিতে যেটা আগে কখনো দেয়নি। মমতা, কৃতজ্ঞতা আর অজানা টান। অভি, ধন্যবাদ। ধন্যবাদ নয়, তোমার হাসি আমার পুরস্কার। হাসপাতাল থেকে ছাড়ার সময় অভি মায়ার হাত ধরে হাঁটছিল। মায়া হঠাৎ থেমে গেল। শোনো অভি, আমি জানি সমাজ কি বলবে, পরিবার কি ভাববে, কিন্তু আমি আর তোমাকে হারাতে চাই না। মায়া, তুমি তুমি আমার দুষ্টু স্বামী, কিন্তু আমার জীবনের সবচেয়ে বড় আশ্রয় তুমি। এই কথা শুনে আমি হাজার স্বপ্ন ছেড়ে দিতে রাজি। তারা দুজনেই হাসপাতালের দরজা পেরিয়ে নতুন আলোর পথে পা রাখলো। এক মিষ্টি বিকেলে হঠাৎ করেই তুহিন তার পরিবার নিয়ে লতাদের বাড়িতে হাজির। লতা আর তার পরিবার খানিকটা চমকে গেছে হঠাৎ আসা মেহমান দেখে। লতার পরিবার মেহমান আপ্যায়নে ব্যস্ত হয়ে যায়। তুহিনের বাবা লতার বাবাকে বলে, ভাই সাহেব, ব্যস্ত হবেন না। আমি বুঝতে পারছি যে আমরা হঠাৎ এসে আপনাদেরকে বিপদে ফেলছি, কিন্তু বিশ্বাস করুন এটা ছাড়া আর আমাদের কোনো উপায় ছিল না। অনেকটা ছেলের জোড়াজুড়িতে আমরা হঠাৎ চলে এলাম। সমস্যা নেই ভাই সাহেব, মেহমান হলো নিয়ামত, আপনারা আসাতে আমরা খুশি হয়েছি। ভাই সাহেব, আমি সোজা কথার মানুষ, তাই সোজাসুজি বলি। আমাদের ছেলে তুহিন সৌদি আরব থাকে, মোটামুটি ভালোই কামায়। অনেক দিন ধরেই আমরা ছেলের জন্য একটা লক্ষ্মীমন্ত্র মেয়ে খুঁজছিলাম। ছেলেই আপনাদের মেয়ে লতার কথা বলল। আমরা একটু লতাকে দেখতে চাই। নিশ্চয়ই দোয়া দিবেন, আমি এখনই সব ব্যবস্থা করছি। আপনারা চা নাস্তা খান, আমি ভেতর থেকে আসছি। লতার বাবা উঠে চলে গেলেন ঘরের ভেতরে। লতার মা লতাকে রেডি করানোর চেষ্টা করছে। লতার মা বলে, মা আমার কথা শোন, বাড়ি বয়ে যদি কেউ চলে আসে তাকে কিভাবে ফেরাবো আমরা, তুই বল। চলে যখন এসেছে একবার তাদের সামনে যা। আমি কারো সামনে বসবো না,
আমার এসব ভালো লাগে না। মেয়ে মানুষ হয়ে জন্মালে অনেক কিছুই মনের বিরুদ্ধে মেনে নিতে হয়। আমি মানতে পারবো না। আর তোমাদেরই বা আমাকে বিদায় করার এত তাড়া কেন? তারা নয়, ওরা বাড়িতে চলে এসেছে, সেজন্যই না তোকে তৈরি হতে বলছি। নইলে এতদিন কি কেউ তোকে দেখতে আসতে পেরেছে? কারো সামনে বসতে বলেছি তোকে? এমন সময় লতার বাবা ঘরে ঢুকলেন। তিনি বললেন, কি ব্যাপার লতার মা, মেয়েকে তাড়াতাড়ি তৈরি করো। লতা অসহায় দৃষ্টিতে বাবার দিকে তাকায়। মারে এমন করিস না, ঘরে বই আসা মেহমানকে তো অপমান করতে পারি না। আর কেউ দেখতে এলে বিয়ে হয়ে যায় না, বিয়ে হয় লাখ কথায়। তুই আপাতত ওদের সামনে বসে আমার মান বাঁচা। লতার আর কিছু বলার থাকে না। সে বাবার কথায় চুপচাপ তৈরি হয়ে তুহিনের পরিবারের সামনে বসে। ইনশাল্লাহ মেয়ে আপনাদের চাঁদের টুকরা ভাই সাহেব, আমার বেশ পছন্দ। কি বলো তুহিনের মা? তুহিনের মা অর্থাৎ মায়ার ফুপি এই সম্বন্ধে খুব একটা খুশি না। সে মায়াকে ছেলের বউ করতে চেয়েছিলেন, ছেলেকেও সেভাবেই ম্যানেজ করেছিলেন। কিন্তু শেষ মুহূর্তে দাবার চাল পাল্টে গেল। মুখ গোচর করে বললেন, হ্যাঁ, ভালোই দেখতে। কথাবার্তার এক পর্যায়ে তুহিন আর লতাকে আলাদা কথা বলতে দেওয়া হয়। লতা ভেতরে ভেতরে ফুঁসছে। এটা কি হলো? এমন তো হওয়ার কথা ছিল না। কথা ছিল না, কিন্তু হয়ে গেছে। দেখুন, আমার আর বেশি দিন ছুটি নেই, আর মায়াকেও আর পাওয়া হবে না, সেটা আপনি বলেছেন। তাই ভাবলাম আপনাকে বিয়ে করে নেই। কেন কেন মনে হলো আমাকে বিয়ে করতে হবে? এই প্রশ্নের সঠিক উত্তর আমার জানা নেই, তবে মনে হয়েছে আপনি হলে মন্দ নয়। কাজটা মোটেও ভালো হলো না। খুবই ভালো হলো। অভির শ্বশুরবাড়ি যেথায় আপনার শ্বশুরবাড়ি সেটাই হয়ে যাবে, আর মায়ের শ্বশুরবাড়ি যেথায় আমার শ্বশুরবাড়ি সেটাই হয়ে যাবে। একদম খাপে খাপ। বিষয়টা এতটা সহজ নয়। আমি এই বিয়েতে রাজি না। কেন? আমার মধ্যে কম কি আছে? আমি জানি না, আমার কিছু ভালো লাগছে না। দেখুন, অতীত নিয়ে পড়ে থেকে আসলে কোনো লাভ নেই। তার থেকে নতুন সূচনা করা যাক। আমি শুধু আপনাকে এতটা নিশ্চিত করতে পারি যে আপনাকে ভালো রাখার সকল চেষ্টা আমি করব। অভিযোগ করার সুযোগ দেব না। প্লিজ রাজি হয়ে যান। কিন্তু কোনো কিন্তু নয়। দুটো ভাঙা মন একসাথে হলে আবার জোড়া লেগে যাবে। এটাই সবার মঙ্গল। লতার আর কিছু বলার থাকে না। তুহিন তার হাত ধরে আশ্বাস দেয়। লতা তা বিশ্বাস করে। খুবই কাকতালীয় লতা আর তুহিনের বিয়ে ঠিক হয়ে যায়। আর এক সপ্তাহের মধ্যে তারিখ পড়ে যায়। সকালবেলা গ্রামের উঠোনে রোদ ঝলমল করছে। অভি মায়া পাশাপাশি বসে আছে। মায়া হাতে হালকা চাদর ধরে, চোখে উজ্জ্বলতা। মায়া, আজ মনে হচ্ছে মিষ্টি সকাল যেমন হাসে তুমিও তেমন হাসছো। তোমার এই হাসি তো আমার পৃথিবী। হ্যাঁ অভি, সবই তোমার ভালোবাসার জন্য। আমি আজ বুঝতে পারছি আমাদের সব ভুল বোঝাবুঝি এখন দূর হয়ে গেছে। আমি সবসময় তোমার পাশে থাকবো। আমরা একে অপরকে সম্পূর্ণভাবে ভালোবাসবো। আর কোনো শক্তি কখনো আমাদের আলাদা করতে পারবে না। আমরা হব একে অন্যের পরিপূরক। মায়া হাত ধরে অভির দিকে তাকায়, চোখে অশ্রু ও হাসি একসাথে। আমি তোমাকে সম্পূর্ণভাবে বিশ্বাস করি অভি, আর আমি চাই তুমি সব সময় তোমার পাশে থাকতে। আজ আবারও পরিবারের সবাই একসাথে হয়েছে। অভি আর মায়া নিজের সম্পর্ককে মেনে নিয়ে একসাথে সারা জীবন কাটানোর সিদ্ধান্ত নিয়েছে। মায়া ও অভিকে স্বামী হিসেবে স্বীকৃতি দিয়েছে। এই খুশিতে পরিবারের সবাই একসাথে। অভি ও মায়ার পরিবার, চাচা চাচি ও অন্যান্যরা অভি মায়ার দিকে তাকিয়ে। দেখছো মায়া, কোনো সুন্দর একটা পরিণত পেল তোমাদের সম্পর্কটা। একটা সম্পর্কের ঝড় ঝাপটা আসবেই। আমাদের উচিত প্রতিটা সম্পর্ককে ঠিক হওয়ার সুযোগ দেওয়া। অভি সবসময় তোমার ছায়া হয়ে থাকবে। দুজনের মাঝে কখনো সে সব ভুল বোঝাবুঝি স্থান দিও না। একে অপরের ছায়া হয়ে থেকো। হ্যাঁ, তোমাদের ভালোবাসা চির অমর হোক, এই দোয়া করি। আর আমরা সব সময় পাশে থাকব। মায়া অভির হাত শক্ত করে ধরে। অভি হাসি চাপতে চেয়ে চোখে পানি ধরে রাখে। মায়া, তোমাকে বলেছিলাম না একদিন সব ঠিক হয়ে যাবে। দেখো, এখন আমরা মুক্ত। আর কোনো বাধা আমাদের জীবনে আসবে না। আমরা একে অপরের পাশে থাকব, ভালো লাগায়, ভালোবাসায়। হ্যাঁ অভি, আমাদের ভালোবাসা এখন আর কোনো বাধা নয়। বিকেলে বৃষ্টি থেমেছে। আকাশে নরম আলো। অভি মায়া নদীর পাড়ে ঘুরতে এসেছে। অভি বলে, মায়া, আজ থেকে আমাদের সম্পর্কের নতুন অধ্যায় শুরু। আমরা একসাথে নতুন জীবন শুরু করতে চলেছি আজ। সব ভ্রান্তি, সব ভয়, সব
পেছনে ফেলে এখন কেবল সামনের দিকে এগোবো। হ্যাঁ অভি, আমি চাই আমাদের নতুন জীবন শুরু হোক। আমরা একসাথে থাকবো সব সময়। দুজন একে অপরের দিকে তাকিয়ে হাসে। তাদের চোখে আসা ভালোবাসা ও শান্তি। অভি ও মায়া একে অপরের পাশে বসে আছে, হাতে হাত ধরে। মায়া বলে, অভি আজ সত্যিই অন্যরকম লাগছে। এত সুন্দর অনুভূতি আমার আর কখনো হয়নি। মনের মধ্যে এক অন্যরকম ভালো লাগা শিরশিরে অনুভূতি হচ্ছে। তোমাকে আরও অনেক নতুন নতুন অনুভূতির সাথে পরিচয় করিয়ে দেব। এত এত সুন্দর অনুভূতি যে তুমি যত দেখবে অবাক হয়ে যাবে। মায়া হাত আরো শক্ত করে ধরে। অভি চোখে উজ্জ্বলতা নিয়ে তার দিকে তাকায়। দুজন হাঁটছে, চারপাশে ফুলের সুবাস, ছোট ছোট হাসি, আনন্দ, সব মিলিয়ে এক নিখাত শান্তি। অভি, আমি এখন বুঝতে পারছি সত্যিকারের ভালোবাসা মানে একে অপরকে বোঝা এবং পাশে থাকা। আমি কখনো চাই না তুমি ভুল করেও কখনো আমার থেকে দূরে সরে যাও। আমরা একে অপরের জন্যই জন্মেছি। আমরা একে অন্যের নিঃশ্বাসের থেকেও কাছাকাছি থাকবো। আমরা সব সময় একসাথে থাকবো। দুষ্টুমি, হাসি, কষ্ট সব মিলিয়ে আমরা একে অপরের অংশ হব। হ্যাঁ মায়া, সব মিলিয়ে আমরা এক পরিবার। আর কেউ আমাদের ভালোবাসার মধ্যে হস্তক্ষেপ করতে পারবে না। মায়া অভির দিকে তাকিয়ে, চোখে কৃতজ্ঞতা ও ভালোবাসা। ধন্যবাদ আমাকে এত সাপোর্ট করার জন্য। এমন করে বলছো যেন আমি কোনো পর মানুষ। আমি তো তোমার জুনিয়র দুষ্টু স্বামী। আমাদের সুখ এখন একসাথে। একটু দুষ্টু কিন্তু ভীষণ মিষ্টি স্বামী তুমি। নতুন জীবনে আমরা একসাথে সব আনন্দ ও দুঃখ ভাগাভাগি করব আর সব সময় তোমার পাশে থাকব। মায়া ধীরে মাথা নিচু করে অভির কাঁধে ঠেকিয়ে হাসে। অভি ধীরে তার হাত আরো শক্ত করে ধরে। দুজন একে অপরের দিকে তাকিয়ে, চোখে আশার আলো ও ভালোবাসা।